হ্যালো, 2022-এর মাধ্যমিকের পরীক্ষার্থীরা, তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে যে অতি গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন। 19 শতকে বাংলার নবজাগরণ বলতে কী বোঝো? 19 শতকে বাংলার নবজাগরণ বলতে কী বোঝো? এই নবজাগরণের চরিত্র বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। আমরা জানি, প্রথমে ভূমিকাতে বলতে হবে যে 19 শতকে প্রথম দিকে বাংলাদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। 19 শতকের প্রথম দিকে বাংলাদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে এবং প্রসার ঘটলে এই পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলে বাংলার সমাজ, অর্থনীতি, ধর্ম সর্বক্ষেত্রে একটা পরিবর্তন আসে। প্রথমে আবার বলি যে 19 শতকে বাংলাদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলে সমাজ, ধর্ম, অর্থনীতি সর্বক্ষেত্রে একটা পরিবর্তন আসে এবং এই পরিবর্তনটাকেই বলা হচ্ছে নবজাগরণ, বা অনেকে বলেছেন এটাকে বৌদ্ধিক আন্দোলন। এর প্রভাবে এই পাশ্চাত্য শিক্ষার প্রভাবে কী হয়েছিল যে বাঙালির ভাব জগতে, মনোজগতে একটা পরিবর্তন দেখা দিয়েছিল। এই পাশ্চাত্য শিক্ষা, আমরা জানি লর্ড মেকেলের প্রতিবেদন অনুযায়ী আমাদের ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার পাশ্চাত্য শিক্ষার চালু হয় এবং পাশ্চাত্য শিক্ষা চালু হওয়ার ফলে আমাদের বাংলাদেশে সমাজ, ধর্ম, অর্থনীতি, রাজনীতি সর্বক্ষেত্রে, প্রভৃতি ক্ষেত্রে একটা পরিবর্তন আসে। যে পরিবর্তনটাকে এবং যে পরিবর্তন প্রভাবে বাঙালির ভাবজগতে একটা পরিবর্তন দেখা দেয়, অর্থাৎ বৌদ্ধিক আন্দোলন গড়ে ওঠে। ভাবজগতে বৌদ্ধিক আন্দোলন গড়ে ওঠে। এই বৌদ্ধিক আন্দোলনটাই হচ্ছে নবজাগরণ। এটা তোমরা ভূমিকাতে বলবে। এরপর হচ্ছে পাশ্চাত্য শিক্ষার প্রসার। পরের পয়েন্টটা পাশ্চাত্য শিক্ষার প্রসার। 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। আমি বললাম যে লর্ড মেকেলের প্রতিবেদন অনুযায়ী তৎকালীন যিনি গভর্নর ছিলেন, তিনি পাশ্চাত্য শিক্ষাকে বাংলা তথা ভারতবর্ষের শিক্ষার মাধ্যম হিসেবে ধরে নেন। তো পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। কলকাতার যারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, ধনী ব্যবসায়ী, জমিদার বা অভিজাতরা যারা ছিলেন, তারা এই শিক্ষার সুযোগটা লাভ করে। কারা? যারা কলকাতার ধনী ব্যক্তি ছিলেন, ধনী, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, জমিদার, ব্যবসায়ী, তারা কি করে? এই পাশ্চাত্য শিক্ষার সুবিধাটা লাভ করে। তারা পাশ্চাত্য শিক্ষার আধুনিক সাহিত্য, তারা পাশ্চাত্যের আধুনিক সাহিত্য, দর্শন, জ্ঞান, বিজ্ঞান এর প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়। যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়, যারা পাশ্চাত্য শিক্ষার সেই সোপান ধরে, তারা কি করে? পাশ্চাত্যের জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, দর্শন এগুলো পড়ার একটা সুযোগ লাভ করে এবং তার প্রতি, তাদের ওই বিষয়গুলির প্রতি গভীরভাবে তারা আকৃষ্ট হয়। ফলে তাদের মনোজগতে বা ভাব জগতে এটা পরিবর্তন দেখা দেয়। তাহলে প্রথম যে আমি বললাম যে ভূমিকাতে বলবে যে 19 শতকে বাংলাদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলে বাংলার সমাজ,
অর্থনীতি, রাজনীতি সর্বক্ষেত্রে একটা পরিবর্তন আসে। এমনকি বাঙালির ভাবজগতে একটি বৌদ্ধিক আন্দোলন গড়ে ওঠে, যাকে এক কথা আমরা বলতে পারি নবজাগরণ। নতুনভাবে জাগরণ, নব নতুন, আর জাগরণ হচ্ছে জেগে ওঠা, নতুনভাবে জেগে ওঠা। এরপর যে পয়েন্ট বলবে যে পাশ্চাত্য শিক্ষার প্রসার। 19 শতকে বাংলা তথা ভারতবর্ষে মেকলের প্রতিবেদন অনুযায়ী পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলে ধনী ব্যবসায়ী, জমিদার, অভিজাত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এরা কি করে, এরা এই পাশ্চাত্য শিক্ষার দিকে ঝুঁকে যায়। পাশ্চাত্য শিক্ষার সোপান ধরে এরা হাঁটতে থাকে। ফলে কি হয়, তারা পাশ্চাত্যের জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, দর্শন প্রভৃতি বিষয়ের দিকে আকৃষ্ট হয়ে ওঠে। এবং আকৃষ্ট হয়ে পড়ার ফলে তাদের মনের জগতে, তাদের মনোজগতে, ভাবজগতে একটা পরিবর্তন দেখা দেয়। এবং যে পরিবর্তনটা হচ্ছে কি, বৌদ্ধিক আন্দোলনের একটা প্রস্তুতি বা বৌদ্ধিক আন্দোলনেই বলা যেতে পারে। পরপর হচ্ছে নবজাগরণের উন্মেষ। নবজাগরণ উন্মেষ কথা হচ্ছে জাগরণ। এই যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হইল, তাদের মনোগত একটা পরিবর্তন দেখা দিল। তাদের মনোগত একটা পরিবর্তন দেখা দিল। 19 শতকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর উদ্যোগে বাংলায় পাশ্চাত্য শিক্ষা, জ্ঞান বিজ্ঞানের চর্চা, ধর্মীয় উদারতা, সমাজ সংস্কার, আধুনিক সাহিত্যের বিকাশ প্রভৃতি শুরু হয়। কাদের হাত ধরে হচ্ছে? ওই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্তদের হাত ধরে। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্তদের হাত ধরে বাংলায় পাশ্চাত্য শিক্ষা, জ্ঞান বিজ্ঞান এর চর্চা, ধর্মীয় উদারতা, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্তদের হাত ধরে বাংলায় জ্ঞান বিজ্ঞানের চর্চা, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের চর্চা, ধর্মীয় উদারতা, সমাজ সংস্কার প্রভৃতি বিষয়ের সূত্রপাত ঘটে। মানে শুধু কি জ্ঞান বিজ্ঞানের চর্চা হচ্ছে তা নয়, জ্ঞান বিজ্ঞানের চর্চাও হচ্ছে। জ্ঞান বিজ্ঞানের চর্চার সঙ্গে সঙ্গে ধর্মীয় যে উদারতা, এই যে তখন সেই সময় তো আমরা দেখেছি বিভিন্ন ধর্মীয় যারা গুরু এসেছিলেন, তারা কিন্তু উদারতার কথা বলেছেন, মানবতাবাদের কথা বলেছেন। তারা মানবতাবাদের কথা বলেছেন, ঈশ্বরের কথা পরে বলেছেন, আগে মানুষের কথা বলেছেন। এটাই তো পরিবর্তন। তারা মানুষের কথা বলেছেন, ধর্মীয় উদারতা এটাই। ধর্মীয় উদারতা, সমাজ সংস্কার করেছেন তারা, সমাজ সংস্কার, আধুনিক সাহিত্যের বিকাশ প্রভৃতি শুরু হয়। কাদের হাত ধরে হয়? ওই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্তদের হাত ধরে জ্ঞান বিজ্ঞানের চর্চা, ধর্মীয় উদারতা, জ্ঞান বিজ্ঞানের চর্চা, ধর্মীয় উদারতা, আর কি সমাজ সংস্কার। ধর্মীয় উদারতা হচ্ছে, সমাজ সংস্কার হচ্ছে, আধুনিক সাহিত্যের বিকাশ শুরু হয়েছে। তাহলে কতগুলো বিষয় হচ্ছে ভাবো। জ্ঞান বিজ্ঞানের চর্চা হচ্ছে তাদের হাত ধরেই, তাদের হাত ধরেই ধর্মীয় উদারতার প্রকাশ ঘটছে, তাদের হাত ধরেই সমাজ সংস্কার ঘটছে, তাদের হাত ধরেই ওই শিক্ষিত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্তের হাত ধরে ধর্মীয় উদারতা দেখা গেছে, জ্ঞান বিজ্ঞানের চর্চা দেখা যাচ্ছে, সমাজ সংস্কার দেখা যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে আধুনিক সাহিত্যের বিকাশ এর সূচনা হচ্ছে, সূত্রপাত ঘটছে। ফলে 19 শতকে বাংলার সমাজ সংস্কৃতিতে ব্যাপক ব্যাপক অগ্রগতি ঘটে। 19 শতকে বাংলার সমাজ সংস্কৃতিতে, সমাজ ও বাংলার সমাজ সংস্কৃতিতে ব্যাপক একটা প্রভাব দেখা দেয়, ব্যাপক প্রভাব দেখা দেয়। এই অগ্রগতিকে কেউ কেউ বলেছেন 19 শতকের নবজাগরণ। কেউ কেউ বলেছেন, মানে কোনো কোনো কেউ কেউ সাহিত্য ঐতিহাসিক বলেছেন যে 19 শতকের নবজাগরণ এইটাই। তাহলে প্রথমে ভূমিকাতে বলবে, আমি আবার বলে দিই যে প্রথম ভূমিকাতে বলবে যে 19 শতকে বাংলাদেশে
পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলে বাংলার সমাজ, সংস্কৃতি, ধর্ম প্রভৃতি ক্ষেত্রে একটা পরিবর্তন বা প্রভাব পড়ে। এর ফলে বাঙালির মনোজগতে একটি আন্দোলন গড়ে ওঠে, যার নাম হচ্ছে বৌদ্ধিক আন্দোলন। এটিকে, এই বৌদ্ধিক আন্দোলনকেই বলা হচ্ছে নবজাগরণ। এর পরের পয়েন্ট, পাশ্চাত্য শিক্ষার প্রসার। 19 শতকে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলে বাংলার যারা তৎকালীন ধনী ব্যক্তি ছিলেন, যারা মধ্যবিত্ত ছিলেন, উচ্চ মধ্যবিত্ত ছিলেন, ধনী ব্যবসায়ী ছিলেন, নৈব্য জমিদার ছিলেন, তারা এই পাশ্চাত্য শিক্ষার সোপান ধরেন, পাশ্চাত্য শিক্ষা গ্রহণে আগ্রহী ওঠেন, তারাই পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেন। কেন বাকিদের ক্ষমতা ছিল না বা তার প্রতি তাদের আকর্ষণও ছিল না, কিন্তু এদের প্রতি এই ধনী ব্যবসায়ী, অভিজাত জমিদার, এদের কি ছিল? আগ্রহ ছিল। ফলে সেই আগ্রহটা থাকায় ওরা কি হয়েছিল, যে পাশ্চাত্য শিক্ষার দিকে ঝুঁকে গেছিল। এবং পাশ্চাত্য শিক্ষার দিকে ঝুঁকে যাওয়ার ফলে তারা যুক্তিবাদ, মানবতাবাদ, উদারতাবাদ প্রভৃতির দ্বারা বিশেষভাবে আকৃষ্ট হয়। আধুনিক সাহিত্য, পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান, আধুনিক সাহিত্য, ধর্মীয় উদারতা, মানবতাবাদ প্রভৃতির প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়। 2 নম্বর পয়েন্ট বললাম যে নবজাগরণের উন্মেষ। 19 শতকে পাশ্চাত্যকে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর উদ্যোগে জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু হয়, ধর্মীয় উদারতা দেখা দেয়, সমাজ সংস্কার দেখা দেয়, আধুনিক সাহিত্যের বিকাশ যাত্রাও শুরু হয়। এর ফলে সমাজ সংস্কৃতিতে একটা পরিবর্তন দেখা দেয়, একে বলা হয় নবজাগরণ। কেউ বলেছেন এটাকে 19 শতকের নবজাগরণ। 19 শতকের নবজাগরণ। এবার নবজাগরণের প্রসার। নবজাগরণের যে প্রসার মানে কতটা বিস্তৃতি হয়েছিল, কতটা ছড়িয়ে পড়েছিল, এটাকে প্রসার বলছি। পরের পয়েন্ট হচ্ছে নবজাগরণের প্রসার। 19 শতকে বাংলার বৌদ্ধিক অগ্রগতি বা নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কিন্তু কলকাতা। কলকাতাকে কেন্দ্র করে নবজাগরণটা ঘটেছিল, কলকাতার বাইরে কিন্তু যায়নি বাবা। কলকাতার মধ্যেই এই নবজাগরণটা গড়ে উঠেছিল এবং এর কলকাতার মধ্যেই সীমাবদ্ধ ছিল, তার বাইরে কিন্তু যায়নি। যদিও গেছে, সেটা কিন্তু ওই কলকাতার পার্শ্ববর্তী যে শহরগুলি, সেই শহরগুলিতে দেখা দিয়েছে। তো এই কলকাতা থেকে এই অগ্রগতির ধারা পরবর্তীকালে বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে পরবর্তীকালে, কিন্তু কলকাতাতেই প্রথম সীমাবদ্ধ ছিল। কলকাতা কেন্দ্রিক ছিল নবজাগরণটা। কেন? কলকাতায় সেই সময় বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষরা বসবাস করতেন এবং তাদের দ্বারা যেহেতু আন্দোলনটা হয়েছিল, এই নবজাগরণ আন্দোলনটা, ফলে কলকাতাতে সীমাবদ্ধ ছিল। পরবর্তীকালে তাদের হাত ধরে বাংলার বিভিন্ন শহর জুড়ে এবং সেখান থেকে ভারতবর্ষের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। তাহলে প্রথমে কলকাতা এলো এবং কলকাতা থেকে বাংলার বিভিন্ন শহরে ছড়িয়ে পড়লো এবং তারপর সেখান থেকে ভারতবর্ষের বিভিন্ন শহরে এই আন্দোলনের ধারাটা ছড়িয়ে পড়ল। রাজা রামমোহন রায়ের সময়কে এই জাগরণের সূচনাকাল ধরা হয়। রাজা রামমোহন রায়, আমরা জানি তার উদ্যোগে সতীদাহ প্রথা বন্ধ হয়, নিষিদ্ধ হয়। তার উদ্যোগে তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রথম রুখে দাঁড়ান। তিনি আর অন্যান্য কুসংস্কারের বিরুদ্ধেও রুখে দাঁড়ান। তাহলে তার সময়কালে এই আন্দোলনের নবজাগরণ বা নবজাগরণ এর সূচনা হয়। রামমোহন রায়, বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ এই আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। যারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তারা ছিলেন কারা? তারা ছিলেন, প্রথম দিকে ছিলেন রাজা রামমোহন রায়, পরবর্তীকালে বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, ডিডিজও ছিলেন, কেশবচন্দ্র সেন,
দেবেন্দ্রনাথ ঠাকুর এরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এরপর নবজাগরণের চরিত্র, নবজাগরণটা কী প্রকৃতির ছিল, ওর চরিত্র কেমন, এটা তোমরা নবজাগরণ বলতে কি বুঝো তার 3টা পয়েন্ট বললে ভূমিকা একটা, পরের পয়েন্ট পাশ্চাত্য শিক্ষার প্রসার, দ্বিতীয় পয়েন্ট নবজাগরণের উন্মেষ, আর তৃতীয় পয়েন্ট নবজাগরণের প্রসার, মানে কতটা ছড়িয়ে পড়েছিল। কলকাতা থেকে বিভিন্ন বাংলার বিভিন্ন শহর, আর সেখান থেকে ভারতবর্ষের বিভিন্ন শহরে এই নবজাগরণটা ছড়িয়ে পড়ে। এরপর হচ্ছে নবজাগরণের চরিত্র, প্রকৃতি কীরূপ ছিল। পঞ্চদশ শতকে সংঘটিত ইউরোপের নবজাগরণের সঙ্গে অনেকে 19 শতকের সংঘটিত নবজাগরণের তুলনা করেছেন। পঞ্চদশ শতকে আমরা জানি ইউরোপে একটা নবজাগরণ ঘটেছিল, যাকে অনেকে রেনেসাঁস বলেন। সেই সময় বিভিন্ন বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষকে মুক্তির পথ দেখিয়েছিল। পঞ্চদশ শতকে ইউরোপে ঘটেছিল। তো তার সঙ্গে অনেকে এই আন্দোলনকে তুলনা করেছেন, অনেকেই তুলনা করেছেন যে পঞ্চদশ শতকের যে আন্দোলন হয়েছিল, যে নবজাগরণ ঘটেছিল ইউরোপে, সেই নবজাগরণের সঙ্গে নাকি এই বাংলার নবজাগরণের একটা প্রকৃতিগত মিল লেখা যায়। এবং এটাকে নিয়ে একটা বিতর্কেরও সৃষ্টি হয়। অনেকে এর পক্ষে বলেন, আবার অনেকে আবার এর বিপক্ষে বলেন, ফলে একটা বিতর্কের সৃষ্টি হয় এই নবজাগরণের চরিত্রকে কেন্দ্র করে। অনেকে বলেছেন যে পঞ্চদশ শতকে ইউরোপে যে নবজাগরণ ঘটেছিল, সেই নবজাগরণের সঙ্গে 19 শতকে বাংলায় যে নবজাগরণ ঘটেছে তার অনেকটা প্রভাব, মানে তার অনেকটা মিল ছিল। ওই নবজাগরণের প্রকৃতির সঙ্গে এই নবজাগরণের প্রকৃতিগত মিল ছিল। এবং যদিও এটাকে নিয়ে একটা গুরুত্ব কি সেই সময়ে এটা বিতর্কের সৃষ্টি হয়েছে, এখনও সেই বিতর্ক চলেই চলছে। যেমন সীমিত পরিসর, এই নবজাগরণ আন্দোলন, এই নবজাগরণের চরিত্র যদি আমরা আলোচনা করি, প্রথমত সীমিত পরিসর, মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল, বেশি দূর ছড়িয়ে যায়নি। 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি বা পরিসর ছিল খুবই সীমিত। এক কথা প্রথমে বলবে যে প্রথম পয়েন্টে সীমিত পরিসর, নবজাগরণে 19 শতকে ঘটা নবজাগরণের পরিসরটা ছিল সীমিত, খুব অল্প জায়গা জুড়ে এই নবজাগরণটা দেখা দিয়েছিল। তা ছিল মূলত শহর কেন্দ্রিক, মানে শহরে ছিল এই আন্দোলন, এই নবজাগরণের ছোঁয়া কিন্তু গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েনি, মানে শহর কেন্দ্রিক ছিল, মূলত কলকাতা শহর কেন্দ্রিক। পরবর্তীকালে কলকাতা থেকে বাংলার বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছিল, ঢাকা, সেই সময়ের যারা বর্ধমান, নোয়াখালী, কুমিল্লা যে শহরগুলো ছিল সেই শহরগুলো ছড়িয়ে পড়েছিল। তাহলে এই নবজাগরণের 19 শতকে ঘটা নবজাগরণের সীমিত ছিল শহর কেন্দ্রিক, সীমিত ছিল পরিসর, সীমিত বা পরিসর ছিল সীমাবদ্ধ, সীমিত পরিসর ছিল, তা শহর কেন্দ্রিক ছিল। এই নবজাগরণ ছিল শহর কেন্দ্রিক, বাংলার বিভিন্ন শহরের মধ্যে এই আন্দোলনটা দেখেছিল, গ্রামগঞ্জে এর প্রভাব পড়েনি। ঠিক আছে, এর প্রথম পয়েন্টে এইটাই বলবে। দ্বিতীয় পয়েন্ট যেটা আছে সেটা বলা হচ্ছে যে মধ্যবিত্ত সমাজে সীমাবদ্ধ। মধ্যবিত্ত সমাজে 19 শতকে ঘটা নবজাগরণ কিন্তু মধ্যবিত্ত সমাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। অন্য কোনো যে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, এই দুটো সমাজ মূলত ছিল মধ্যবিত্ত সমাজের মধ্যে সীমাবদ্ধ, উচ্চবিত্তের মধ্যেও যায়নি, আবার যারা একবারেই অতি দরিদ্র সাধারণ পরিবার তাদের মধ্যেও কিন্তু এই আন্দোলনের প্রভাব পড়েনি। তাহলে এই যে আন্দোলনটা বা এই যে নবজাগরণ দেখা দিয়েছিল, সেই নবজাগরণ শুধু মধ্যবিত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বাংলায় জাগরণ শুধু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের সীমাবদ্ধ ছিল। প্রগতিশীল, যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যে প্রগতিশীল সমাজ ছিল, সেই প্রগতিশীল সমাজ মানে মধ্যবিত্ত সমাজ, কেন মধ্যবিত্ত সমাজেই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছিল এবং তাদের মধ্যে এটা কি ছিল, সীমাবদ্ধ ছিল। অর্থাৎ এক কথায় সেই সময়ে যে বিভিন্ন ঐতিহাসিক এই সমাজের লোকদেরকে মধ্যবিত্ত ভদ্রলোক বলতেন, এদেরকে ভদ্রলোক বলা হয়তো কাদেরকে, যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত সেই মধ্যবিত্ত সমাজের লোকদেরকে মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো।
অর্থাৎ মধ্যবিত্ত ভদ্রলোকদের মধ্যে এই মানে নবজাগরণটা সীমাবদ্ধ ছিল না, উচ্চবিত্তদের মধ্যে দেখা দিয়েছিল, না নিম্ন মধ্যবিত্তদের মধ্যে দেখা দিয়েছিল, না একবার সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছিল। এদের তার দিন আনা দিন খাওয়া লোক, তাদের মধ্যে প্রভাব কোনো পড়েনি। অর্থাৎ যারা খেটে খাওয়া প্রকৃতির মানুষ ছিলেন তাদের মধ্যে আন্দোলন কোনো প্রভাব পড়েনি। তাহলে প্রথম বলতে, দ্বিতীয় পয়েন্ট বলতে হবে যে মধ্যবিত্ত সমাজে সীমাবদ্ধ, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যেই এই আন্দোলন সীমাবদ্ধ ছিল। অনেকে ঐতিহাসিক তাই একে বলেছেন যে মধ্যবিত্ত ভদ্রলোক, তাদেরকে ওই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মানুষদেরকে, যাদের মধ্যে এই নবজাগরণটা সীমাবদ্ধ ছিল। অধ্যাপক অনিল শীল বলেছেন যে এই জাগরণ এলিস্ট আন্দোলন বলে অভিহিত করছেন। এলিস্ট আন্দোলন মানে ওই অভিজাতদের মধ্যে এই আন্দোলনটা ছিল, আর কারোর মধ্যে কিন্তু আন্দোলনটা ছড়িয়ে পড়ে। ঐতিহাসিক অনিল শীল বলছেন একে এলিস্ট আন্দোলন। বাংলার জাগরণের সঙ্গে বাংলার গ্রামগঞ্জের, এই নবজাগরণের সঙ্গে বাংলার গ্রামগঞ্জের কোনো সম্পর্ক ছিল না, বা গ্রামগঞ্জে কোনো প্রভাবও পড়েনি। গ্রামগঞ্জের মানুষ এটাকে ভালো চোখে গ্রহণ করেনি। তাহলে তার মানে কি মধ্যবিত্ত সমাজের মধ্যেই ছিল, কারোর মধ্যে ছড়িয়ে পড়েনি। যারা দরিদ্র মেহনতি, আমি প্রথমেই বললাম যে দরিদ্র মেহনতি কৃষক শ্রমিক, তাদের মধ্যে এই আন্দোলনের কোনো প্রভাব দেখা দেয়নি। পণ্ডিত জওহরলাল নেহরু বলেছেন যে এই আন্দোলন হিন্দুদের মধ্যে হয়েছিল, তাই এটা হিন্দু জাগরণ। পণ্ডিত জওহরলাল নেহরু বলেছেন যে আন্দোলনটা হিন্দুদের মধ্যে হয়েছিল, সত্যি করে হিন্দুদের মধ্যেই হয়েছিল, মুসলিমদের মধ্যে এই আন্দোলনটা দেখার কোনো প্রভাব পড়েনি। ফলে এই আন্দোলনটাকে তিনি বলছেন, পণ্ডিত জওহরলাল নেহরু, যেটা হচ্ছে হিন্দু জাগরণ। এরপর হচ্ছে ব্রিটিশ নির্ভরশীলতা। আমি প্রথমে বলি যে ব্রিটিশ নির্ভরতা বলবে তৎকালীন সময় যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছিল, তারা তাদের আদব কায়দা, তাদের চাল চলন সব ব্রিটিশদেরকে ব্রিটিশদেরকে অনুসরণ করত। তারা আদব কায়দা, চাল চলন সব কিছুকে মানে ব্রিটিশদেরকে অনুকরণ করতে। তারা ব্রিটিশদের যেমন করতো সেইভাবেও তারা প্যান্ট জামাও পরত, বুট কোট শার্ট পরত, মুখে চুরুট খেত, এরা চুরুট থাকতো মুখে, সবসময় চুরুট থাকতো। অর্থাৎ আদব কায়দা পাশ্চাত্য কালচার সব কিছু, ইন্ডিয়ান কালচার এদের কাছে ছিল না। ফলে কী হয়েছিল যে, এবং এরা মনে করত এই অধিক ব্রিটিশ নির্ভরশীলতা, পরের পয়েন্টের নাম বললাম যে ব্রিটিশ নির্ভরশীলতা বলবে যে এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত লোকেরা মনে করত যে ব্রিটিশরা ভারতের মঙ্গল করতে এসছে, ব্রিটিশদের শাসনটা ভারতবর্ষের আশীর্বাদ, এরা মনে করত ব্রিটিশ শাসন ভারতবর্ষের আশীর্বাদ, এবং ব্রিটিশ শাসনের সমাজের মঙ্গল সাধিত হবে, এটা তারা মনে করত যে ব্রিটিশদের দ্বারা বাংলার সমাজের বা ভারতবর্ষের সমাজের মঙ্গল সাধিত হবে। তারা মনে করত যে ব্রিটিশদের আশীর্বাদ, শাসন দিচ্ছে ভারতবর্ষের আশীর্বাদ, কারা মনে করত? এরা। এবং এরা ব্রিটিশদের পক্ষে বলতো, বিপক্ষে বলতো না এরা। এই জন্য আমরা দেখেছি যে সেই সময় মধ্যবিত্ত সমাজের লোকেরা নীল বিদ্রোহকে সমর্থন করেনি, সিপাহী বিদ্রোহকেও সমর্থন করেনি এরা, কোন বিদ্রোহীকে সমর্থন, এবং বিপ্লবীদেরকেও ভালো চোখে দেখতো না এরা। এরপর কী ছিল যে পরবর্তীকালে আমরা বলছেন যে আমাদের মধ্যে যে পরিবর্তন দেখা দেয়, সেই পরিবর্তনের ধারাকে কোন ঐতিহাসিক বলেছেন যে, যেমন যদুনাথ সরকার বলেছেন এই আন্দোলনটাকে, নবজাগরণটাকে গৌরবময় ভোর। তাহলে অনিল শীল কি বললেন? এলিস্ট আন্দোলন। আর এখানে ইনি বলছেন যে যদুনাথ সরকার গৌরবময় ভোর। এরপরে হিন্দু জাগরণবাদ। তাহলে চরিত্রের মধ্যে প্রথম বলবে যে সীমিত পরিসরে হয়েছিল, কলকাতা শহরের মধ্যে হয়েছিল, কলকাতা শহর থেকে পরবর্তীকালে বাংলার বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছিল, শহর কেন্দ্রিক ছিল, গ্রামেগঞ্জের মানুষের সঙ্গে এই আন্দোলনের কোনো প্রভাব পড়েনি, বা এই আন্দোলনের কোনো প্রভাব পড়েনি, প্রভাব পড়েনি, বা এই আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না। 2 নম্বর পয়েন্ট, যে মধ্যবিত্ত সমাজ সীমাবদ্ধ ছিল। তৎকালীন যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যেই এই নবজাগরণ সীমাবদ্ধ ছিল।
অন্য কোনো সমাজে না উচ্চ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা উচ্চবিত্তদের মধ্যেও, ধনী ব্যবসায়ীদের মধ্যেও, জমিদার শ্রেণীর মধ্যেও খুব একটা আন্দোলনের প্রভাব পড়েনি। বাংলার এই আন্দোলনের সঙ্গে বা এই জাগরণের সঙ্গে গ্রামগঞ্জের কোনো সম্পর্ক ছিল না। পণ্ডিত জওহরলাল নেহরু বলেছেন যে এই জাগরণটা হচ্ছে হিন্দুদের উপরে প্রতিফলিত হয়েছে, অতএব এটা হচ্ছে হিন্দু জাগরণ। আর অনেক ঐতিহাসিক সেই সময় বলেছেন যে মধ্যবিত্ত ভদ্রলোক বলেছেন, কাদেরকে? এই মধ্যবিত্তদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তাদের রাজব কায়দার পরিবর্তন ছিল, তারা হচ্ছে মধ্যবিত্ত ভদ্রলোক, এরা প্রগতির সমাজের লোক, এরা হচ্ছে মধ্যবিত্ত ভদ্রলোক। ব্রিটিশ নির্ভরতা বলবে যে সেই সময় যারা নবজাগরণের ধ্বজাধারী ছিল, প্রগতিবাদী নবজাগরণের পতাকাধারী, তারা বলতো যে ব্রিটিশ শাসন বাংলা কি ভারতীয়দের আশীর্বাদ স্বরূপ। ব্রিটিশরা ভারতবর্ষের মঙ্গল সাধন করতে এসেছে, এবং যদুনাথ সরকার বলছেন এই আন্দোলনকে গৌরবময় ভোর। এর হিন্দু জাগরণ বলবে যে বাংলায় এই জাগরণ প্রকৃতপক্ষে হিন্দু জাগরণও পর্যবসিত হয়েছে। রাধাকান্ত দেব, মৃত্যুঞ্জয়, বিদ্যালঙ্কার প্রমুখের কার্যকলাপে হিন্দু জাগরণবাদের দ্বারা ছায়া দেখতে পাওয়া যায়। কার মধ্যে? রাধাকান্ত দেব, মৃত্যুঞ্জয়, বিদ্যালঙ্কার, এদের কার্যকলাপের মধ্যে হিন্দু জাগরণের একটা ছায়া দেখা যায়। ঠিক আছে, অন্য কোনো ধর্মের আন্দোলনটা প্রভাব পড়েনি। রামমোহন রায়, বিদ্যাসাগর হিন্দু শাস্ত্রকে ভিত্তি করেই এই আন্দোলনটা গড়ে দিলেন। বিদ্যাসাগর বিধবা বিবাহ আন্দোলন করেছিলেন, রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তাহলে কি হিন্দু ধর্মকে কেন্দ্রিক, হিন্দু শাস্ত্রকে ভিত্তি করে এই আন্দোলন তারা করেছিলেন। বিদ্যাসাগর হিন্দু শাস্ত্রকে ভিত্তি করে আন্দোলনটা করেছিলেন, আর রাজা রামমোহন রায়ও করেছিলেন। তাই অনেকে মনে করেন যে 19 শতকে বাংলার নবজাগরণ ধর্মনিরপেক্ষ মানবতাবাদ ভূমিকাটা ছিল খুবই গৌণ। মুখ্য ছিল কি? হিন্দু জাগরণ। মানবতাবাদ বা উদারতাবাদটা ছিল গৌণ, মুখ্য ছিল কিন্তু হিন্দু জাগরণ। তাই বলা যেতে পারে যে 19 শতকের নবজাগরণ ছিল হিন্দু জাগরণ। ঠিক আছে, এটা এখান থেকে করতে হবে, পরের প্রশ্নে আলোচনা করা যায়, পরের যে ভিডিও